আসসালামু আলাইকুম। আবার আমরা ফিরে এলাম আমাদের এখন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর। আমরা এখন দেখব দশম আর হচ্ছে 13তম অধ্যায়, যেটা হচ্ছে দশম অধ্যায় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ। তো 47 বিসিএসসি কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছিল, যেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করুন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির আদর্শ থেকে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির বিচ্যুতিগুলো চিহ্নিত করুন এবং এই সকল বিচ্যুতি দূর করার জন্য আপনার সুপারিশ প্রস্তাব করুন। এটা লিখছিলাম আর কি, অনেক ভালোই লিখছিলাম আর কি, খারাপ না। তারপর হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে এখানে এখন দেখি যে কী কী পড়া আছে। তো রাজনৈতিক দল বলতে আসলে কী বোঝায়? এটা হচ্ছে ধরেন একটা সংগঠিত একটা ধরেন স্থায়ী বা মতাদর্শভিত্তিক একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আপনার জনগণের সমর্থন অর্জন করবে এবং সেখান থেকে আপনার হচ্ছে একটা মানে সরকার গঠনের আর কি প্রচেষ্টা করবে এবং হচ্ছে তার নীতি নির্ধারণ আর রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। এটা হচ্ছে রাজনৈতিক দল। তো এখানে গঠনের প্রক্রিয়াটা দেখি। একটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে সমাজের যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে, বিভিন্ন যে আপনার গোষ্ঠীগুলো আছে, যেটাকে বলা হয় যে সোশ্যালজিক্যাল থিওরি অথবা ক্লিভেজ থিওরি, অর্থাৎ যে সমাজের একটা যে ক্লিভেজ আছে, যেমন বিভাজনগুলো আছে, যেখানে হচ্ছে শ্রমিক বনাম মালিক, তারপরে গ্রাম বনাম শহর, ধর্মীয় বনাম ধর্মনিরপেক্ষতা, এই যে বিভাজন, এখান থেকে কিন্তু হচ্ছে আপনার রাজনৈতিক দলের ভিত্তি তৈরি হয়। তারপর হচ্ছে আপনার ওই যে অভিন্ন মতাদর্শ, সবাই যেগুলো যেগুলো আপনার হচ্ছে অভিন্ন মতাদর্শ থাকবে, এটা বলা হচ্ছে আইডিওলজিক্যাল থিওরি, যেটা হচ্ছে এডমান বার্গ দিছে। তো সেখান থেকে যাদের আর কি মানে মতাদর্শ মিলবে, তারা হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করবে। যেমন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, ইসলামী হচ্ছে জামাত, বাম হচ্ছে ওয়ার্কার্স পার্টি, এগুলো হচ্ছে কমন প্রিন্সিপাল দিয়ে আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে হচ্ছে নেতৃত্বের আবির্ভাব, এখান থেকেও কিন্তু হচ্ছে আপনার রাজনৈতিক দল হতে পারে। যেমন হচ্ছে সবাই হচ্ছে নেতৃত্ব দিবে বা হচ্ছে আপনার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে। তারপর হচ্ছে আপনার আন্দোলন সংগঠিত করে, এরকম কিন্তু বিভিন্ন ক্যারিসমেটিক একটা নেতৃত্ব, যেটাকে ম্যাক্স ওয়েবার বলে আর কি। তো এর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার রাজনৈতিক দল গঠিত হতে পারে। এখন দেখি রাজনৈতিক দলের কার্যকরী কী আছে। ফাংশনের মধ্যে আছে নেতৃত্ব নির্বাচন, আর হচ্ছে আপনার রাজনৈতিক নেতৃত্ব প্রস্তুতকরণ, লিডারশিপ প্রডিউসিং, এই জন্য ইনস্টিটিউশন বলা হয় আর কি রাজনৈতিক দলকে আর কি। আর নীতি প্রণয়ন, নীতি পরিকল্পনা হচ্ছে পলিসি ফর্মেশন, এখানে হচ্ছে নির্বাচনী ইশতেহার তারা হচ্ছে বাস্তবায়ন করে। 3 হচ্ছে স্বার্থ প্রকাশ আর স্বার্থসমূহ একত্রিতকরণ, অর্থাৎ মানে যারা যারা এরকম বিভিন্ন স্বাস্থ্য গোষ্ঠী আছে, যেমন হচ্ছে আপনার শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সবার স্বার্থগুলোকে একত্রিত করে একটা নির্বাচনী একটা ম্যানিফেস্টো আকারে তারা হচ্ছে প্রকাশ করে এবং এটাকেই তারা পরবর্তীতে বাস্তবায়ন করার চেষ্টা করে। এটা হচ্ছে 3 নম্বর। তো 4 হচ্ছে কি রাজনৈতিক সামাজিকীকরণ আর সামাজিক চেতনার বিকাশ, অর্থাৎ এরা হচ্ছে আপনার জনগণকে রাজনৈতিক সম্পর্কে শিক্ষা দান করা হয় আর কি, এবং হচ্ছে যাদের রাজনৈতিক পরিচয় অধিকার এগুলো সম্পর্কে সচেতন করে। এটাই হচ্ছে আপনার রাজনৈতিক সামাজিকীকরণ বা নাগরিক চেতনার বিকাশ। আর 5 হচ্ছে আপনার নির্বাচন পরিচালনা আর হচ্ছে প্রার্থী নির্বাচন ও ভোট সংগঠন। এখানে হচ্ছে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যারা হচ্ছে ভূমিকা রাখে, যেমন প্রার্থী নির্বাচন করে, ভোট সংগঠন করে। 6 হচ্ছে সরকার পরিচালনা ও বিরোধী দলের ভূমিকা। বিরোধী দল হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স আর কি রাখে তাদেরকে। 7 হচ্ছে রাষ্ট্র ও জনগণের মধ্যে যোগাযোগ স্থাপন, অর্থাৎ জনগণ কী চায় এটা কিন্তু তারা এই দলের মাধ্যমে তারা কিন্তু ফুটিয়ে তোলে আর কি। আর দ্বিতীয় পর্ব দেখি, এখানে বিরোধী দলের একটু ভূমিকা নিয়ে কথা বলছে। এটা হচ্ছে ওয়াচ ডগ, তারপর হচ্ছে এসেন্সিয়াল কাউন্টার ভেরিং ফোর্স বলা হয়েছে আর কি। তো বিভিন্ন হচ্ছে আপনার ভূমিকা কী কী আছে, যে কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ গঠনে তার ভূমিকা রাখতে পারে, ভুল ত্রুটিগুলো দেখা দিতে পারে, মেজরিটি রেঞ্জ থেকে বাঁচাতে পারে, ডেলিভারেটিভ ফর্ম গঠনে, তারপর বহু কণ্ঠের একটা ডেলিভারেটিভ ফর্ম তারা গঠন করতে পারে। তারপর হচ্ছে বিতর্ক প্রশ্নোত্তর করতে পারে। তারপর 2 নম্বর হচ্ছে গণতন্ত্র দৃঢ়করণ ও রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, ব্যালেন্সিং প্লে বলা হয় এই জন্য। পিসফুল অল্টারেশনের করার মতো তারা হচ্ছে এরকম শান্তিপূর্ণ ইয়ে করতে পারে, চেক অ্যান্ড ব্যালেন্স, তারপর পাওয়ার অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখতে পারে। আর 3 হচ্ছে আপনার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক করার ভূমিকা, এটাকে বলা হয় হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি করতে তারা ভূমিকা রাখতে পারে। 4 হচ্ছে জনমত গঠন আর রাজনৈতিক সামাজিকীকরণ, তারা জনগণকে এই রাজনীতি সম্পর্কে তারা বুঝ দিতে পারে আর কি। এবার নীতি পর্যালোচনা ও হচ্ছে বিকল্প নীতি প্রস্তাব, তারা কিন্তু বিকল্প নীতি প্রস্তাব করতে পারে রেসপন্সিবল অপোজিশন হিসেবে ইয়ে করে আর কি। আর ভোটারদের আর কি মাঝে একটা আর কি পছন্দ করার একটা লিস্ট দেয় আর কি, যা পছন্দ করে সেই অনুযায়ী ভোট দিতে পারবা। আর 7 হচ্ছে আপনার রাষ্ট্রের উন্নয়ন ও সৃজন প্রতিষ্ঠানের ভূমিকা রাখতে পারে, পলিটিক্যাল চেকের ভূমিকা পালন করতে পারে। আর হচ্ছে 8 নম্বর হচ্ছে মানবাধিকার, আইনের শাসন আর হচ্ছে নাগরিক স্বাধীনতা রক্ষা তারা ভূমিকা রাখতে পারে, বিরোধী দল এভাবে ভূমিকা রাখতে পারে, রুল অফ ল করতে পারে আর কি। ওকে, তারপর দেখি বিরোধী দলের ভূমিকা একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখি। এখানে ডাহাল বলছে যে হচ্ছে পলিয়ার্কি থিওরি, তো যেটা বলছে যে মানে ক্ষমতার অপব্যবহার রোধ করতে পারে, তারপর হচ্ছে আপনার বহুমতের সুরক্ষা করতে পারে, তারপর হচ্ছে স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারে। এটা হচ্ছে আপনার ডাহাল বলছে, এটাকে বলা হয় পলিয়ার্কি থিওরি, ঠিক আছে। অর্থাৎ বিরোধী দল হচ্ছে এমন একটা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে যেখানে হচ্ছে সব দলের আর কি প্রতিদ্বন্দ্বিত্ব করতে পারবে আর কি। এটা হচ্ছে পলিয়ার্কি, অর্থাৎ বিভিন্ন দল থাকবে পলিয়ার্কি।
আর হচ্ছে স্যাটোরি, তিনি বলছে তিনি হচ্ছে পার্টি আপনার হচ্ছে জিওভানি স্যাটোরি, তিনি হচ্ছে পার্টি সিস্টেম থিওরি, অর্থাৎ এখানে হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে পার্টি মেডিয়েটেড সিস্টেম, অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্র ছাড়া ঠিক টিকে থাকতে পারে না, এই জন্য বিরোধী দল আর কি এই গণতন্ত্র নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে আর কি। এই জন্য একটা রেসপন্সিবল অপোজিশন ভূমিকা পালন করতে হবে, তাকে বিতর্ক মানে বিকল্প মত উপস্থাপন করতে হবে, বিকল্প ভবিষ্যৎ বিকল্প নেতৃত্ব উপস্থাপন করতে হবে আর কি। এর মাধ্যমে কিন্তু যারা এই স্যাটেলাইট যে হচ্ছে পার্টি সিস্টেম থিওরি এটা বাস্তবায়ন করতে পারে। তারপর হচ্ছে আপনার আর কি আছে এখানে আলমন্ড আর হচ্ছে পাওয়েল, এটা হচ্ছে বলছে স্ট্রাকচারাল ফাংশনালিজম। তো এখানে হচ্ছে চারটা মূল রাজনৈতিক ফাংশন পালন করে বিরোধী দল। এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট আর্টিকুলেশন, অর্থাৎ জনগণের অভিযোগ এটা তুলে ধরে আর কি। আর ইন্টারেস্ট অ্যাগ্রিগেশন, অর্থাৎ হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর সব স্বার্থগুলো একত্রিত করে রাজনৈতিক নীতিতে রূপান্তর করে। আর 3 হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন, যেটা হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের মধ্যে মত বিনিময় করে। আর 4 হচ্ছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে। এই 4টা হচ্ছে বিরোধী দল কাজ করে, এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফাংশনালিজম। আর হচ্ছে এদিকে হাবারমাস, তিনি বলছেন যে হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি থিওরি, এটাকে বলা হয় হচ্ছে আপনার এর মানে এই থিওরি অনুযায়ী হচ্ছে আপনার গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে পাবলিক রিজনিং, অর্থাৎ একটা আলোচনা করে সব কিছু ঠিক করা হবে, এটা হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি থিওরি আর কি। তিনি বলে যে বাজেট, তারপর ধরেন আপনার জনগণের সংসদ তুলে ধরা সব কিছু এরকম একটা আলোচনা, বিরোধী দল সব দলগুলো আছে সব দলের মতামত নিয়ে একটা আলোচনার মাধ্যমে সব কিছু করা যেতে পারে। এই বিরোধী দল কিন্তু এটাও এই ভূমিকা রাখতে পারে, এটা বলছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি থিওরিতে। কালেক্টিভ রিজনিং এখানে আর কি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনার গুড গভর্নেন্স থিওরি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, যেখানে হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনি শাসন এগুলো আর কি বলা হচ্ছে। বিরোধী দল এগুলো করতে পারে, এগুলো আর কি ইনশিওর করতে পারে ওয়াচ ডগ ইনস্টিটিউশন হিসাবে। আর হচ্ছে প্লুরালিস্ট থিওরি, এখানে সব দল আর কি সব দলই থাকবে আর কি, বিভিন্ন স্বার্থগোষ্ঠী থাকবে, সবাই আর কি এখানে একটা কারো একা কতিবদ্ধ থাকবে, সেটা হচ্ছে আপনার প্লুরালিস্ট থিওরি করে, যেটা হচ্ছে ট্রুম্যান আর হচ্ছে বেন্টলি দিছে। এরপর হচ্ছে আপনার রেসপন্সিবল পার্টি মডেল, যেটাকে বলা হয় হচ্ছে AFPSA, এটা হচ্ছে আপনার 4টা দায়িত্ব পালন করতে বলে। ক্লিয়ার অল্টারনেটিভ পলিসিস, তারপর হচ্ছে আপনার ক্রিটিসাইজ অ্যান্ড স্ক্রুটিনাইজ, আর হচ্ছে প্রেজেন্ট এ শ্যাডো গভর্নমেন্ট, আর হচ্ছে এনশিওর এ রেসপন্সিবল গভর্নেন্স। এই 4টা হচ্ছে আপনার এই রেসপন্সিবল পার্টি মডেল, যেটা হচ্ছে AFSA বলে আর কি। এখানে রেসপন্সিবল গভর্নেন্স নিশ্চিত করে আর কি। আর চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ মানে অপোনেন্ট যে আপনার হচ্ছে সরকারি দলকে বিরোধী দল হচ্ছে আপনার চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারে, সেপারেশন অফ পাওয়ার আর কি এটা। তো এটাই হচ্ছে তত্ত্বগুলোর মূল কথা আর কি এগুলাই। এখন বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ আর উত্তরণের উপায় কী কী? এই যে রাজনৈতিক বিরোধিতার পরিবর্তে মুখোমুখি সংঘাত, এটা আর কি একটা আর কি সমস্যা আর কি। মানে হচ্ছে আমাদের চ্যালেঞ্জের মূল কারণ সমূহ আমাদের রাজনৈতিক গণতন্ত্রের যে চ্যালেঞ্জের মধ্যে আছে, প্রথমত রাজনৈতিক বিরোধিতার পরিবর্তে মুখোমুখি সংঘাত, এই দুটো হচ্ছে একটা সমস্যা। আর হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা দুর্বল আছে এখানে। আর 3 হচ্ছে আইনের শাসন দুর্বল হওয়া। 4 হচ্ছে দুর্নীতি ও প্রশাসনিক অস্বচ্ছতা। 5 হচ্ছে রাজনৈতিক সহিংসতা ও অসহিষ্ণুতা। আর 6 হচ্ছে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার সংকট। আর হচ্ছে 7 হচ্ছে আপনার সুশীল সমাজের সীমিত কার্যপরিসর, অর্থাৎ শ্রিঙ্কিং যে একটা স্পিয়ার তৈরি হয়েছে, এটা একটা সমস্যা আর কি। তারপর হচ্ছে আপনার তো এখান থেকে উত্তরণের উপায় কি, যে হচ্ছে আপনার যে গণতান্ত্রিক বিচ্যুতি থেকে উত্তরণের উপায়, এর মধ্যে প্রথমটা হচ্ছে সমঝোতা ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গঠন, এটা উইনার টেক্স অল, এটার বদলে হচ্ছে আপনার ডেলিভারেটিভ যে পলিটিক্স এটা আর কি করতে হবে। আর 2 হচ্ছে আপনার স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এটা হচ্ছে আপনার রুল অফ ল কার্যকর করতে হবে আর কি। তারপর হচ্ছে ইলেকট্রাল রিফর্ম, আপনার হচ্ছে ইলেকশন ডিসপিউট ট্রাইব্যুনাল যদি প্রয়োজন হয় এরকম একটা কমিটি গঠন করা যেতে পারে, যদি আর কি নির্বাচন সুষ্ঠু হয়। আর 4 হচ্ছে আপনার রাজনৈতিক সহিংসতা রোধ আর নিরাপত্তা কাঠামো সংস্কার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সবার জন্য। আর 5 হচ্ছে গণতন্ত্রের স্বাধীনতা ও ডিজিটাল স্বচ্ছতা, অর্থাৎ সবার আর কি মানে স্বাধীনতা নিশ্চিত করতে হবে গণতন্ত্রকে, যাতে মিডিয়া ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। ওকে, তারপর হচ্ছে দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামো আর কি দরকার হবে, একটা প্রকিউরমেন্ট দরকার হবে, সুশীল সমাজ আর এনজিওর আর কি একাডেমিতে অংশগ্রহণ দরকার হবে। আর স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করতে হবে, এবং নাগরিক শিক্ষা ও গণতান্ত্রিক চর্চা বিস্তার করতে হবে, পলিটিক্যাল লিটারেসি থাকতে হবে, আর প্রযুক্তি নির্ভর স্বচ্ছ সচেতন থাকতে হবে, গভর্নেন্স থাকতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু উত্তরণ করতে পারি আমরা। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আসলে কেমন, এটা নিয়ে আর কি একটা কথা বলছে, এটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক আর হচ্ছে জয় পরাজয় ভিত্তিক আর কি, জিরো সাম পলিটিক্স খেলে আর কি, এখানে সবাই ডেলিভারেটিভ রিজনিং কেউ করে না। তারপর হচ্ছে বিরোধী দলের প্রতি সহিষ্ণুতা, অসহিষ্ণুতা, দমমূলক প্রবণতা সবগুলোই করে আর কি। তারপর নির্বাচন ও ক্ষমতা ধরে রাখার সংস্কৃতি, পলিটিক্যাল অপরচুনিজম যেটাকে বলা হয় আর কি। তারপর হচ্ছে সাংবিধানিক ও হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আর কি রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়। প্রশাসন ও আমলাতন্ত্রের রাজনৈতিক নিয়ন্ত্রণ করা হয় এখানে। তারপর গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ থাকে এখানে, সেলফ সেন্সরশিপ থাকে এখানে। তারপর হচ্ছে রাজনৈতিক সহিংসতা ও বিচারহীনতা সংস্কৃতি, এখানে কোনো বিচার হয় না আর কি, সাগরণী এখনও বিচার হয় নাই। তারপর হচ্ছে সিনা তারও বিচার হয় নাই। তারপর হচ্ছে আপনার
আর নীতি নির্ভর বিতর্কের অভাব আর সংঘাত নির্ভর রাজনীতি, এখানে সবাই আর কি সংঘাত করে, কোনো নীতি নাই আর কি, সবাই নিজের মতো ইচ্ছামতো করে আর কি। তো এই যে বাংলাদেশের এগুলো সমস্যা থেকে উত্তরণের জন্য কী করতে হবে, ওই যে প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে, তারপর নির্বাচন ব্যবস্থা আর কি ঠিক করতে হবে, তারপর হচ্ছে সংসদের রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির প্রধান ক্ষেত্র হিসেবে কার্যকর করতে হবে। তো সংসদের সব বিরোধ যদি নিষ্পত্তি হয়, এই জন্য এরকম একটা জায়গা তৈরি করতে হবে সেখানে। তারপর সবাইকে রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চা করতে হবে। আর হচ্ছে এরপর আর কি আছে এখানে, প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীকে এরকম নিরপেক্ষ হতে হবে। তারপর গণমাধ্যমের স্বাধীনতা দরকার, আর বিচারহীনতা সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপর হচ্ছে নাগরিক সচেতনতা দরকার, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি আর কি। এখন হচ্ছে এখানে ছোটো ভাই মিরাজ কোশ্চেন করছে যে হচ্ছে আপনার যে এই যে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক বিকাশ কীভাবে বর্তমান দলীয় আচরণ ও রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করছে আর কি, এগুলো বলছে আর কি এখানে। তো অবশ্যই প্রভাবিত করছে, ওই যে আমরা যে ভাষা আন্দোলন হইলো, তারপর ভাষা আন্দোলন, তারপর ঔপনিবেশিক শাসনামল, এগুলোর থেকে আমরা কিন্তু একটা অসহিষ্ণু, তারপর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি শিখছি, সেখান থেকে আমরা হচ্ছে আন্দোলন করা শিখছি, রাজপথ নির্ভর বিরোধী হওয়া শিখছি, আমরা আন্দোলনকে হাতিয়ার হিসেবে গ্রহণ করা শিখছি। তারপর হচ্ছে আপনার এগুলা থেকে কিন্তু আমাদের এটা আসছে আর কি। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে আমরা আসছে হচ্ছে ক্ষমতাকেন্দ্রিক দলীয় আচরণকে, সেখান থেকে আসছে জিরোসান কিন্তু তৈরি হয়েছে। তো সামরিক শাসন পর্ব, সেখান থেকে আমাদের হচ্ছে এরকম দমমূলক রাষ্ট্র ব্যবস্থা, প্রতিরোধমূলক এরকম ছিল আর কি। সেখান থেকে প্রতিষ্ঠানিক দুর্বলতা আর ব্যক্তি নির্ভর রাজনীতি শুরু হয়ে যায়। তো 1991 সালের আপনার হচ্ছে সংসদীয় গণতন্ত্র, সেখান থেকে কিন্তু একটু আমরা গণতন্ত্রের দিকে ঝুঁকে পড়ছি আর কি, একটু সংঘাত একটু কমছে আর কি। তো দলীয় অভিজ্ঞতার ধারাবাহিকতা, সেখানে হচ্ছে মানে দলের চেয়ে আর কি ব্যক্তিকেই আর কি ইয়ে করা হতো আর কি, এগুলো আর কি সমস্যা। এখান থেকে আমার ইতিহাসটা এভাবে তৈরি হয়ে আসছে আর কি সমস্যা। বাংলাদেশের জোট রাজনীতিতে মতাদর্শের ঐক্যের ফল নাকি ক্ষমতা কিন্তু বাস্তবতা। আচ্ছা, মানে সবাই এখন মানে জোট করে হচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য আর কি, এটা তো সবাই জানে। এনসিপি জামাত যেটাই করুক, বিএনপি সবাই করুক, সবাই আর কি মানে আদর্শগত করে না আর কি, সবাই হচ্ছে আপনার জাস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য জোট করে আর কি। তো রাজনৈতিক দল, রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানিকতার পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ এক কথায় কিন্তু অন্যটা তৈরি হয় আর কি। রাজনৈতিক দল যেখানে আর কি যদি ঠিক না হয়, তাহলে এর পরিপ্রেক্ষিতে কিন্তু সংস্কৃতির সমস্যা হয়। তারপর হচ্ছে আপনার এদিকে একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়, ক্ষমতা কেন্দ্রিক সংঘাত নির্ভর, এগুলোর মাধ্যমে কিন্তু তৈরি হয় আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এগুলো কিন্তু তৈরি হচ্ছে আর কি। ওকে, তারপর হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে যদি এরকম অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে জাতীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। অর্থাৎ ধরেন একটা দলের মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্র না থাকে, সেই দল কিন্তু আপনার ঠিকমতো শাসন করতে পারবে না। কারণ সব ক্ষেত্রে যদি নিজের দলে যদি তাদের সমস্যা থাকে, তাহলে বাইরের দলে কিন্তু তাদের মতামতে কোনো শ্রদ্ধা থাকবে না, ফলে একটা সমস্যা তৈরি হবে। আবার দলীয় ভাঙ্গন তৈরি হবে, আন্তর্দলীয় কোন্দল তৈরি হবে আর কি। তারপর হচ্ছে তাদের ডিসিশন নিতে সমস্যা হতে পারে, তারপর অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, এইসব কারণে সমস্যা হতে পারে আর কি। তারপর নেতৃত্ব নির্বাচনের সমস্যা হতে পারে এগুলো। ওকে, তারপর হচ্ছে দ্বিতীয় পার্ট, এখানে দেখবো আমরা হচ্ছে আপনার এই যে ত্রয়োদশ অধ্যায়, যেটা হচ্ছে আপনার আর কি সুশীল সমাজ, আধুনিক প্রতিষ্ঠান, স্বার্থ গোষ্ঠী, এগুলো আর কি। তো এখান থেকে কোশ্চেন আসেনি আর কি রিসেন্টলি। তারপর আমরা দেখি আর কি। তো সুশীল সমাজ বলতে বোঝায় যে হচ্ছে আপনার রাষ্ট্র আর হচ্ছে অর্থনৈতিক যে মার্কেট আছে, এটার বাইরে যেগুলো প্রতিষ্ঠান থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার সুশীল সমাজ বা সিভিল সোসাইটি। তো এরা হচ্ছে মানবাধিকার কর্মী হতে পারে, অথবা আপনার হচ্ছে জনগণের সংগঠিত সচেতনতা হতে পারে, অথবা হচ্ছে কোনো একটা নৈতিক বা বিবেকের প্রতিনিধি হতে পারে, এগুলো বিভিন্ন হতে পারে। তো বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে স্বার্থশোষিত আর হচ্ছে রাষ্ট্র বহির্ভূত কাঠামো, স্বেচ্ছাসেবী, সত্তানির্ভর আর হচ্ছে অংশগ্রহণমূলক থাকে। এরা সমষ্টিগত কল্যাণের দিকে এরা ধাবিত হয় আর কি। আর জনস্বার্থে এরা হচ্ছে অ্যাডভোকেসি করে আর হচ্ছে অধিকার নির্ভর কার্যক্রম করে। কেউ যদি এরকম ধরেন কেসের টাকা নেয়, তাকে কেসের টাকা দেয়, এরকম আর কি জনস্বার্থে অ্যাডভোকেসি করে। তার সামাজিক মূল্যবোধ সৃষ্টি হতো, সবার মাঝে একটা সহযোগিতা, নেটওয়ার্ক, সমষ্টিগত দায়িত্ববোধ গড়ে তোলে আর কি এরা। তো নৈতিকগত জবাবদিহিতা, স্বচ্ছতার পক্ষে অবস্থান নেয়, আর হচ্ছে প্রতিরোধ, সামাজিক আন্দোলন, এগুলো আর কি সংগঠিত করে, আর মধ্যস্থকারী করে আর কি এরা। আর বহুমাত্রিকতা বৈচিত্র্য থাকে এখানে, শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, পরিবেশ সব সংগঠনে কিন্তু থাকে এখানে সিভিল সোসাইটিতে। তো প্রকারভেদ এখানে বলছে যে একটা স্বেচ্ছাসেবী আর কমিটি ভিত্তিক থাকে এরা, পেশাজীবী থাকে যেমন আইনজীবী, সাংবাদিকেরা, অধিকার ভিত্তিক থাকে, এনজিও ভিত্তিক থাকে, অ্যাডভোকেসি গ্রুপ থাকে, দুর্নীতি দমন, তারপর হচ্ছে নীতি গবেষণা, রাজনীতি সহযোগিতা, এগুলো বিভিন্ন থাকে আর কি, টিআইবি, সিপিডি এগুলা। আর সাংস্কৃতিক সংগঠনও থাকে কেউ কেউ, তারপর হচ্ছে গণমাধ্যম আর ডিজিটাল সিভিল সোসাইটিও থাকে, যেমন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো কিন্তু এটার উদাহরণ। আর সিভিল সোসাইটির ভূমিকা, ওই যে ওয়াচডগ ফাংশন করতে পারে, তারপর হচ্ছে আপনার সচেতনতা তৈরি করতে পারে, তথ্যের প্রবাহ নিশ্চিত করে, অর্থাৎ আপনার রাষ্ট্র থেকে জনগণের মাধ্যমে এবং জনগণ থেকে রাষ্ট্রের মাধ্যমে এরা একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে। আর অ্যাডভোকেসি করতে পারে, ক্যাম্পেইনের মাধ্যমে চাপ সৃষ্টি করতে পারে, তারপরে সামাজিক আন্দোলন, সমষ্টিগত চাপ করতে পারে একটা, তারপর হচ্ছে নীতি নির্ধারণ প্রভাবিত করতে পারে, গবেষণা, তারপর হচ্ছে পরামর্শ, এগুলোর মাধ্যমে তারা কিন্তু রাষ্ট্রকে নীতিগত পরিবর্তন করতে পারে। আর হচ্ছে অবহেলিত প্রান্তিক জনগণের কণ্ঠস্বর হিসেবে থাকতে পারে।
তো সিভিল সোসাইটি এখন হচ্ছে আপনার একাডেমিকভাবে দেখি আমরা, সেটা হচ্ছে আপনার কেউ কেউ বলছে এটা হচ্ছে ভালো আর কি, কেউ কেউ আবার বলছে যে মার্কসিস্টরা বলছে এটা হচ্ছে সমাজ যে পুঁজিবাদী এদের হচ্ছে একটা সমাজকে নিয়ন্ত্রণের হাতিয়ার হচ্ছে এই সিভিল সোসাইটিটা। তো দেখি যে হেগেল হেগেল বলছে হচ্ছে সিভিল সোসাইটি অ্যাজ স্ফিয়ার অফ পার্টিকুলারিটি, যেটা বলছে যে হেগেলের মধ্যে সিভিল সোসাইটি হচ্ছে স্বার্থ প্রতিযোগিতা আর ব্যক্তিগত চাহিদার ক্ষেত্র, এটা হচ্ছে একটা ক্ষেত্র। এবং এই স্বার্থের আপনার হচ্ছে এখানে যে বিশৃঙ্খল স্বার্থের সৃষ্টি হয় সেটা হচ্ছে একটা রাষ্ট্রের আর কি সমস্যা তৈরি করতে পারে, এটাই আর কি বলছে আর কি এখানে। তাই সিভিল সোসাইটিকে নিয়ন্ত্রণ করে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে আর কি, এটা আর কি হেগেল বলছে। আর মার্ক বলছে যে হচ্ছে এগুলা দিয়ে আর কি সমাজ হচ্ছে পুঁজিবাদীদের নিয়ন্ত্রণ করে সমাজকে। আর গ্রামসি আবার আরও একটু মার্কসের থেকে অ্যাডভান্স হয়ে বলছে যে এটার মাধ্যমে এই সিভিল সোসাইটির মাধ্যমে একটা হেজিমনি তৈরি করা হয়, যেখানে হচ্ছে শিক্ষা, ধর্ম, গণমাধ্যম এগুলো হচ্ছে ব্যবহার করে জনগণের সম্মতি তৈরি করা হয় এবং ইন্টিগ্রাল স্টেট হিসেবে আর কি তার ভূমিকা পালন করতে পারে, এটা গ্রামসি বলছে। আর লিবারেল গণতান্ত্রিক তত্ত্ব এরা বলছে যে হচ্ছে এরা একটা মানে রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে আর হচ্ছে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে পারে। আর জন লক বলছে যে হচ্ছে এখানে নাগরিক স্বাধীনতা রাষ্ট্রের উপরে নির্ভরশীল। তারপর হচ্ছে আপনার এক কথায় যে রাষ্ট্র কর্তৃক যে নাগরিক অধিকার অপব্যবহার সিভিল সোসাইটি প্রতিরোধ, মানে সিভিল সোসাইটি এখানে একটা প্রতিরোধ করতে পারে, এটা সে বলছে জন লক। আর টকেভেলি বলছে হচ্ছে আপনার অ্যাসোসিয়েশনস স্ট্রেংথেন থিওরি, এটা হচ্ছে আপনার যে এই যে নাগরিকদের সমিতি, তারপর হচ্ছে আপনার সামষ্টিক উদ্যোগ পরস্পর সঙ্গে যে যুক্ত হয় এর মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার এটাই তিনি বলছে এখানে, রাষ্ট্রকে একটু জবাবদিহি করতে বাধ্য করায়। আর রবার্ট পুটনা বলছে যে সোশ্যাল ক্যাপিটাল অর্থাৎ এই যে আপনার সিভিল সোসাইটির মাধ্যমে সব যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, নাগরিক আছে, এদের সবার মাঝে একটা হচ্ছে ঐক্য, তারপর হচ্ছে ঐক্য এবং হচ্ছে তাদের মধ্যে যে একটা সম্পর্ক ভালো, যে নেটওয়ার্কে একটা বিশ্বাসের সংস্কৃতি কিন্তু গড়ে তুলতে পারে। আর সমকালীন যে তত্ত্ব এটাতে বলছে যে হচ্ছে আপনার নিও লিবারাল যেটা পার্সপেক্টিভ আছে এখানে বলছে সিভিল সোসাইটি অ্যাজ অল্টারনেটিভ টু দ্য স্টেট, অর্থাৎ একটা গভর্নমেন্টের যে গ্যাপ তৈরি হচ্ছে সেটা কিন্তু এটা ফুলফিল করতে পারে, এটা হচ্ছে আপনার নিও লিবারাল পার্সপেক্টিভ যেটা থিওরি আর কি। আর পোস্ট স্ট্রাকচারাল ভিউ এটা বলছে যে হচ্ছে আপনার পাওয়ার সার্কুলেটস থ্রু সোসাইটি, অর্থাৎ হচ্ছে আপনার পাওয়ারটা এই পুরা যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামো একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, বরং এটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবার সব ক্ষেত্রে এটা হচ্ছে ছড়িয়ে থাকে এবং এভাবেই আর কি সবগুলো স্তরকে আর কি নিয়ন্ত্রণ করতে পারবে আর কি এই সিভিল সোসাইটির একটা ক্ষমতারই অংশ, এটা বলছে এখানে। আর গ্লোবাল সিভিল সোসাইটি থিওরি এখানে বলছে যে শুধুমাত্র এক দেশে নয় আর কি, সমস্ত যে আন্তর্জাতিক যে ক্ষেত্র সব জায়গাতেই আপনার হচ্ছে এই সিভিল সোসাইটিটা হচ্ছে ছড়িয়ে আছে, যেমন হচ্ছে ট্রানজিশনাল অ্যাডভোকেসি গুরুত্বপূর্ণ দুর্নীতি শ্রম ILO এগুলো বিভিন্ন হচ্ছে আপনার হতে পারে এরকম। আর সিভিল সোসাইটি ও রাষ্ট্র সম্পর্কের ধরন হচ্ছে তিনটি ধরন আছে এখানে, তিনটা ধরন কি কি, একটা হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক, একটা হচ্ছে প্রতিরোধমূলক, একটা হচ্ছে আপনার আর কি আছে আর একটা সম্পর্ক তো বলাই নাই, পাবলিক স্পিয়ার তো বলছে, আচ্ছা যাই হোক। তো সিভিল সোসাইটি হচ্ছে হেজিমনি করতে পারে বা সোশ্যাল ক্যাপিটাল গ্রহণ করতে পারে, গভর্নমেন্টালিটি করতে পারে, যেমন হচ্ছে ক্ষমতা ছড়িয়ে থাকা, তারপর হচ্ছে কাউন্টার ফিলিং পাওয়ারও হতে পারে, তারপর হচ্ছে পার্টিসিপেটরি গভর্নমেন্ট যারা হচ্ছে জনগণকে অংশগ্রহণ ভিত্তিক শাসনে আর কি এগিয়ে দেয়, তারপর হচ্ছে আপনার ট্রান্সন্যাশনাল অ্যাডভোকেসি নেটওয়ার্ক হতে পারে, আন্তর্জাতিক সুশীল সমাজ হতে পারে, রাইট বেস্ট হতে পারে, যেমন হচ্ছে মানবাধিকার পক্ষে অবস্থান নিতে পারে। এখন দেখি দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে আপনার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রকারভেদ। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এখানে আমন্ডার পাওয়েল এটা বলছে যে হচ্ছে গোষ্ঠীগুলোকে আর কি দুইটা ভাগে আর কি সবার আগে বলছে যে দুইটা ভাবে এরা হতে পারে আর কি, একটা হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন, যেটা হচ্ছে আপনার মানে দুইটা ভাগে ব্যাখ্যা করছে আর কি। একটা হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন, যেটা হচ্ছে আপনার যেমন এই যে শ্রমিকরা ন্যায্য মজুরি চাচ্ছে, তারপর হচ্ছে কৃষকদের হচ্ছে ন্যায্য মূল্য দাবি করতেছে, তারপর মানবাধিকার সংগঠনগুলো নিরাপত্তা আইন সংস্কার দাবি করতেছে, এগুলো হচ্ছে আপনার ইন্টারেস্ট আর্টিকুলেশন, অর্থাৎ হচ্ছে রাষ্ট্রের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া এটা হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন। আর এই যে আপনার যে পৌঁছালো, এই পৌঁছানোর পরে এগুলো হচ্ছে ইন্টারেস্ট অ্যাগ্রিগেশন করা হয়, অর্থাৎ সবগুলোকে একত্রে নিয়ে একটা হচ্ছে নীতি বানানো হয়, কর্মসূচিতে রূপান্তর করা হয়, এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাগ্রিগেশন আর কি। এভাবে আর কি আপনার হচ্ছে এই প্রেশার গ্রুপগুলো কাজ করতে পারে আর কি, ঠিক আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আর হচ্ছে এরকম চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আমন্ডার পাওয়েল হচ্ছে আপনার 4টা ভাগে ভাগ করছে, আগে এটা বলছে আর কি, কিন্তু এখন কিন্তু আরও 3টা ভাগে এখানে আপডেট হিসেবে যুক্ত করা হয়েছে। তো মোট এখন হচ্ছে 7টা ভাগে ভাগ করা হয় আর কি। এগুলো কী কী, এগুলো হচ্ছে আপনার এই যে যেমন হচ্ছে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, একটা হচ্ছে ওদিকে স্বতঃস্ফূর্ত, যেটা প্রাতিষ্ঠানিক সেটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়, তারপর প্রশাসনিক সংস্থা, আমলা, তারপর সামরিক বাহিনী, সরকারি কর্পোরেশন, এগুলো হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। আর যেটা আছে এখানে হচ্ছে আপনার যে স্বতঃস্ফূর্ত, সেটা হচ্ছে আপনার হঠাৎ করে আন্দোলন হলো, দাঙ্গা হলো, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত গ্রুপ।
আর বাকি দুটো আপনার একটা হচ্ছে সংগঠিত, যেটা হচ্ছে আপনার শ্রমিক ইউনিয়ন, শিক্ষক সমিতি, এটা হচ্ছে এগুলা। আর যেটা হচ্ছে অসংগঠিত, এরা হচ্ছে আপনার উপজাতি ধর্ম, তারপর হচ্ছে তারপর বড় বড় ক্লান, পরিবার, ধর্মীয় সম্পদ, এগুলো হচ্ছে আপনার অসংগঠিত। এই চারটা হচ্ছে আমরা পাওয়াল বলছি। এর সাথে আরও এখন তিনটা আর কি জুড়ে দিচ্ছে, যেটা হচ্ছে আর কি রিসেন্টলি যোগ হচ্ছে। এটা কি, এটা হচ্ছে আপনার কজ ওরিয়েন্টেড গ্রুপ। এর মধ্যে পরে হচ্ছে আপনার পরিবেশী সংগঠন, তারপর হচ্ছে মানবাধিকার সংগঠন, নারীবাদী গ্রুপ, এগুলো হচ্ছে কজ ওরিয়েন্টেড। আর 6 হচ্ছে আপনার ইকোনমিক ইন্টারেস্ট গ্রুপ, অর্থাৎ হচ্ছে আপনার অর্থনৈতিক যে স্বার্থগোষ্ঠী এখানে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে বিজিএমইএ, তারপর চেম্বার অফ কমার্স, কৃষক সংগঠন, শ্রমিক ইউনিয়ন, হচ্ছে আপনার ইকোনমিক্স। আর হচ্ছে পলিটিক্যাল অ্যাকশন গ্রুপ, এর মধ্যে পরে হচ্ছে ছাত্র সংগঠন, তারপর নির্বাচনী লবিস্ট গ্রুপ, আর হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গণমঞ্চ। এগুলো হচ্ছে এই 7টা হচ্ছে এখন রিসেন্টলি যুক্ত হয়েছে, 3টে যুক্ত হয়েছে কিন্তু নতুন। আর এখন হচ্ছে আপনার রাষ্ট্রীয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা, এটার মধ্যে আছে হচ্ছে নীতি ও আইন প্রণয়ন ভূমিকা রাখতে পারে, তারপর সরকার জনগণের মধ্যে সেতু বন্ধন, তারপর হচ্ছে মানবাধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে চাপ সৃষ্টি করতে পারে, জনমত গঠন করতে পারে, তারপর হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে পারে, নীতি বাস্তবায়ন, তদারকি, পলিসি মনিটরিং, যেটা ওয়াচডগ, তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার প্রশ্নে ভূমিকা রাখতে পারে, প্রশাসনিক হচ্ছে দুর্নীতি আর অপশাসন উন্মোচন করতে পারে। এখন সুশীল সমাজ আর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী? উদ্দেশ্যের পার্থক্য আছে, একজন হচ্ছে আপনার সামাজিক কল্যাণের জন্য, একজন হচ্ছে আপনার তার স্বার্থ রক্ষার জন্য। তারপর হচ্ছে কার্যক্রমে পরিসরের পার্থক্য আছে, একটা হচ্ছে বৃহৎ, একটা হচ্ছে ছোটো আর কি। রাজনৈতিক সম্পর্কের পার্থক্য, অর্থাৎ হচ্ছে এরা সরাসরি আর কি ক্ষমতা যায় না, ক্ষমতাকে প্রভাবিত করে আর কি তাদের কার্যক্রমের মাধ্যমে। আর যারা হচ্ছে প্রেশার গ্রুপ, এরা হচ্ছে আপনার তাদের যে রাজনৈতিক দলকে প্রভাবিত করে তাদের স্বার্থকে ইয়ে করার চেষ্টা করে। আর ক্ষমতা দখল, এটাকে বললাম। তারপর হচ্ছে সদস্য গোষ্ঠীর পার্থক্য আর কি। তো সিভিল সোসাইটি হচ্ছে বৈচিত্র্যময়, এখানে হচ্ছে নাগরিক, শিক্ষার্থী, তারপর কর্মী, সংস্কৃত কর্মী সবাই থাকে। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে শিক্ষক সমিতি থাকে, আইনজীবী সমিতি থাকে, এটা হচ্ছে নির্দিষ্ট দলভিত্তিক হয় আর কি। তারপর হচ্ছে নৈতিক আর সামাজিক ভূমিকা পালন পার্থক্য, এটা হচ্ছে নৈতিকতা প্রাধান্য দেয়, যেটা হচ্ছে আপনার গ্রুপরা আর কি, ওই যে কী বলে ওটাকে, সিভিল সোসাইটি। আর হচ্ছে নৈতিক চাপ সৃষ্টি করে হচ্ছে প্রেশার গ্রুপ। আর উদাহরণ তো আমরা জানি যে হচ্ছে এদিকে আপনার হচ্ছে বিদ্যানন্দ, তারপর হচ্ছে আপনার ছায়ানট, পরিবেশ আন্দোলন, এগুলো হচ্ছে আপনার সিভিল সোসাইটি। আর ওদিকে হচ্ছে আপনার ওই যে ইয়াগুলো আর কি, যেমন হচ্ছে বিভিন্ন ইউনিয়ন, ছাত্র সংগঠন, এগুলো হচ্ছে আপনার পেশা। কারণ এনজিও হচ্ছে আমরা একটা অলাভজনক সংস্থা, মানে বেসরকারি আর কি, যেটা হচ্ছে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে, যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য কল্যাণ করা এবং প্রফিট মেকিং তাদের উদ্দেশ্য না আর কি। তো এটা হচ্ছে এখন এনজিও ভূমিকা বলছে যে নারী ক্ষমতায়নের ভূমিকা রাখতে পারে, তারপর হচ্ছে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, আইন সচেতন ও অধিকার প্রতিষ্ঠা, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন, তো সামাজিক সচেতনতা, লিঙ্গ সমতা বৃদ্ধি, তারপর হচ্ছে নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক অংশগ্রহণে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেগুলো আছে, তারপর নারী অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে, আর দারিদ্র্য বিমোচনে সামাজিক সুরক্ষার ভূমিকা রাখতে পারে। আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষার বিদ্যালয় স্থাপন করছে, তারপর হচ্ছে ঝরে পড়াদের জন্য স্পেশাল স্কুল ঠিক করছে, ড্রপ আউটদের জন্য রিএন্ট্রির জন্য তাদের এরকম ফ্লেক্সিবল সিলেবাসের ব্যবস্থা করছে, তারপর হচ্ছে মানবসম্মত শিক্ষাদান আর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা করছে, প্লে বেস লার্নিং যেটাকে বলা হয়। তবে শিক্ষা সামগ্রী, পুষ্টি ও আর্থিক সহায়তা দান করে। তারপর হচ্ছে অভিভাবক সচেতনতা কমিটিতে অংশগ্রহণ নিশ্চিত করে আর কি, এসএমসি আর কি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে অভিভাবকদেরকে ডাকে আর কি। আর শিশু শ্রমের বাল্যবিবাহ প্রতিরোধ করে। তারপর হচ্ছে জরুরি শিক্ষা পরিস্থিতি ও সংকটে শিক্ষা ব্যবস্থা আর কি দ্বারা দেয় আর কি। তারপর হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এনজিওর ভূমিকা, তো গ্রামীণ অর্থনীতিকে সক্রিয় করে, দারিদ্র হ্রাস করে, তারপর হচ্ছে নারীদেরকে উৎপাদনমুখী সাথে যুক্ত করে, তারপর বস্তিবাসীদেরকে এরকম বিশেষ প্রোগ্রাম দেয় আর কি, সামাজিক পুঁজি তৈরি করে, দারিদ্র মোকাবেলা করে, তারপর প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের ক্ষেত্রে মাধ্যমে দারিদ্র হ্রাস করতে পারে, তারপর হচ্ছে আপনার জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জীবিকা পুনর্গঠন করতে পারে, এগুলো করতে পারে আর কি। আর একাডেমিক দৃষ্টিকোণ থেকে এখন দেখি যেটা হচ্ছে থার্ড সেক্টর, যেটা হচ্ছে এক্সিকিউটিভ থিওরি, অর্থাৎ রাষ্ট্রের যেখানে ব্যর্থতার জায়গা থাকে সেখানে কিন্তু আপনার এনজিও যায় খুব সহজেই মানুষের সাথে মিশে কাজ করতে পারে। এটা হচ্ছে তৃতীয় শক্তি বা থার্ড সেক্টর বলা হয় যেটাকে আর কি। আর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট থিওরি, এটা হচ্ছে মানে তাদের সাথে মিশে তারা হচ্ছে উন্নয়নটা করতে পারে আর কি, বটম আপ মডেল তৈরি করে আর কি। আর রাইট বেসড অ্যাপ্রোচ, অর্থাৎ অধিকার শুধু এটা চ্যারিটি না, এটা হচ্ছে মানে যে এটাকে আদায় করার জন্য আর কি, এটা তাদের মানব অধিকার আর কি, এটা চ্যারিটি নয় আর কি। এই জন্য তাদেরকে রাইট বেসড একটা আর কি অ্যাপ্রোচ তাদেরকে শেখানো হয় আর কি। তারপর সোশ্যাল ক্যাপিটাল থিওরি, এটা সবাইকে একতাবদ্ধ করে, তারপর হচ্ছে আপনার কমিউনিটিতে আর কি তাদেরকে একতাবদ্ধ করা হয় আর কি, এবং তাদেরকে সেখানে মেইন স্ট্রিমে আনা হয়। তারপর হচ্ছে গভর্নেন্স ও অ্যাকাউন্টেবিলিটি থিওরি, অর্থাৎ ওয়াচডগ হিসেবে কাজ করতে পারে কিন্তু। আর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, যেটা হচ্ছে অমর্ত্য সেন দিয়েছে, যেটা হচ্ছে মানে এনজিওগুলো যে তাদের ক্যাপাবিলিটিকে বাড়াতে পারে, শিক্ষা স্বাস্থ্য দিয়ে তাদের যে প্রশিক্ষণ এগুলোর মাধ্যমে কিন্তু অর্থনৈতিক সক্ষমতা তৈরি করতে পারে। আর এখন হচ্ছে বলছে যে সুশীল সমাজ আর অনশনের প্রতিষ্ঠান কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে, অবশ্যই ভূমিকা পালন করতে পারে আর কি, কিন্তু বাংলাদেশে এখন
সবগুলো বিদেশি মানে কি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে কেউ কেউ, তবে কোথাও কোথাও স্বাধীনতা আছে আর কি। তারপর হচ্ছে এরকম রাষ্ট্রীয় দুর্বলতা তার চিহ্নিত করতে পারে আর কি। তারপর হচ্ছে আপনার এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার সেবা ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে, যেমন স্বাস্থ্যসেবা এগুলোতে ভূমিকা রাখতে পারে। তারপর হচ্ছে আপনার মধ্যস্থকারী হিসেবে কাজ করতে পারে। তারপর হচ্ছে আপনার বিকল্প ভূমিকা পালন করতে পারে একটা। তারপর হচ্ছে স্বাধীনতা, প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, এরকম রাজনৈতিক মেরুকরণ, শ্রেণীগত স্বার্থ এগুলো কিন্তু তারা করতে পারে। বিভিন্ন নেগেটিভ পদ্ধতি দুটোই আছে আর কি। এখানে বলতে হচ্ছে সুশীল সমাজ কি এরকম একটা নৈতিক শক্তি হিসেবে কাজ করছে, নাকি হচ্ছে রাজনৈতিক আর হচ্ছে আপনার শ্রেণীগত স্বার্থের দ্বারা প্রভাবিত হচ্ছে, এখানে একটা কোশ্চেন করছে আর কি। তো আর কি মেইনলি এটা একবারে যে পরাধীন এটা বলা যাবে না, কেউ কেউ এরকম কাজ করছে আর কি। তবে মেইনলি এরা কিন্তু বিভিন্ন সমাজের এজেন্ডা বাস্তবায়ন করছে, বা কোনো একটা বিদেশ থেকে যে ঋণ আসছে বা অনুদান আসছে সেই তারা ইয়েটা বাস্তবায়ন করছে। তারপর হচ্ছে আপনার এই যে উচ্চবিত্ত, তারপর হচ্ছে বিভিন্ন তারপর হচ্ছে এই যে ডিপ স্টেট, এদের মাধ্যমে কিন্তু প্রভাবিত হচ্ছে আর কি। ফলে কণ্ঠস্বরটা সবসময়, তারপর দরিদ্রদের কণ্ঠস্বরটায় তাদের কিন্তু ভয়েসে আসে না। তো এটা একটা সমস্যা। তারপর হচ্ছে আপনার অনেক সময় তারা হচ্ছে দলীয় প্রভাবে সব কিছু বলতেও পারে না আর কি, এটা একটা সমস্যা। দলীয় আনুগত্য থাকে সবারই কোনো না কোনো, এটা একটা সমস্যা আর কি। তারপর হচ্ছে সব সমস্যার মধ্যে আর কি এটাকে একটা মানে পুরোপুরি পরাধীন বলা যায় আর কি, এটা বলছে আর কি। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতা আর সামাজিক সেবায় এনজিওগুলোর অবদান কতটা টেকসই কাঠামোগত অবশ্যই ভূমিকা আছে। তো হচ্ছে আপনার এই যে গ্রামের মহিলাকে তারা হচ্ছে এম্পাওয়ার করতেছে, তারপর হচ্ছে তাদের আর্থিক অবস্থা উন্নত করছে, তারপর হচ্ছে তাদেরকে ঋণ প্রাপ্তিতে ভূমিকা রাখতে পারছে। তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে সামাজিক সেবা, বিশেষ করে শিক্ষা স্বাস্থ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। তো অনেক ক্ষেত্রে আবার এনজিওগুলো নিজেদের আর কি যে করতে পারে আর কি, যে দাতা সংস্থা তাদেরকে ঋণ দেয়, তারাই আবার এরকম বলে দেয় যে হচ্ছে এই গোষ্ঠীগুলোকে সাহায্য করতে হবে, তাদেরকে সাহায্য করা যাবে। এটা সমস্যা হতে পারে, যেমন হচ্ছে বাংলাদেশে ঋণ পাঠালে সেটা হচ্ছে সংখ্যালঘুদের সাথে কাছে বেশি যায়, এটা সমস্যা। তারপর মানে সরকারের সঙ্গে যে একটা আপনার হচ্ছে ফিউশন করে কাজ করবে, এটা কিন্তু এখানে হচ্ছে না আর কি। তো এটা একটা মেইন সমস্যা আর কি এখানে। তারপর হচ্ছে দারিদ্র বিমনে এরকম একটা মানে দুটার মধ্যে মিলবন্ধন হচ্ছে না আর কি। তারপর হচ্ছে আপনার তো মেইনলি আর কি কাজই করছে, ভালো কাজই করছে, তবে সমস্যা আছে আর কি। ধন্যবাদ।